সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্তবাজারে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। আগামী অর্থ বছরের বাজেটকে বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থার নিজস্ব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন পরামর্শ দেয়া হয়। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে কার্যকর নীতি নির্ধারণের তাগিদ দেন সংস্থার গবেষকরা। তারাও কাজ করেছেন। ব্রিফিংয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সিডিপির বিশ্লেষণ তুলে ধরা হয়। আমাদের সকলের সাথে বড় একটি রিসার্চ টিম। বক্তারা বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতের জন্য যেমন সহায়ক পরিবেশ দরকার, তেমনিভাবে রাজস্ব আহরণ বাড়াতে প্রয়োজন কর ব্যবস্থার সংস্কার এবং আয়ত্ত সম্প্রসারণ করা। মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ ইত্যাদি প্রেক্ষিতে সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে এই মুহূর্তে সবার আগে দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার রক্ষায় কার্যকর নীতি গ্রহণ করা। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের ধীর গতি, ধীর বাজেট বাস্তবায়ন, উচ্চ ঋণের চাপ, নিম্ন বিনিয়োগ, কর্মসংস্থান ক্ষেত্রে দুর্বলতা, আর্থিক খাতের সমস্যা, রপ্তানি পতন এবং আসন্ন যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, এই সমস্ত চ্যালেঞ্জ রয়েছে। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়বস্তু জাতির সামনে উন্মুক্ত করার দাবি জানান সংস্থার সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এই এয়ারবাস কিনবা না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুমি তাদের বিমান কিনবে। সো এই ধরনের অনেক কিছু আমাদের এটার মধ্যে আছে, যে জন্য আমরা লাস্টে বলেছি যে এটা ইউএসটিআর এর সাথে ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে আসন্ন বাজেটে সুস্পষ্ট ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলেও মত দেন বক্তারা। ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি দ্রুত করতে এবং আদালতে মামলা দায়ের আগেই প্রাক মামলা মধ্যস্থতা পদ্ধতিতে সমাধানের জন্য তফসিলি ব্যাংকগুলোকে দক্ষ মধ্যস্থতাকারী নিয়োগের নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ উদ্যোগের মাধ্যমে বিচার ব্যবস্থায় মামলার জট কমানোর পাশাপাশি অর্থঋণ আদালত আইন 2003 এবং দেউলিয়া আইন 1997 আওতায় পড়তে পারে এমন খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ আদালতে যাওয়ার আগেই সমাধানের সুযোগ সৃষ্টি হবে। সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে 2026 সালে 30 জুনের মধ্যে মোট খেলাপি ঋণের অন্তত 1% নিষ্পত্তি করতে হবে। বর্তমানে ব্যাংক খাতে উল্লেখযোগ্য পরিমাণে অনাদায়ী ঋণ থাকায় মধ্যস্থতার মাধ্যমে এই 1% আদায়ের লক্ষ্যকে জাতীয় পর্যায়ে ঋণ পুনরুদ্ধার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এই নির্দেশনা 2024 সালের 22 মে জারি করা বিএরপিডির সার্কুলার নং 11-র ধারাবাহিকতা বজায় রাখলেও নতুন নীতিমালায় আদালতে মামলা দায়ের আগেই বিরোধ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এডিআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী মধ্যস্থতা সেবাদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর গঠিত প্যানেল থেকে মধ্যস্থতাকারী নির্বাচন করতে হবে। সার্কুলারে মধ্যস্থতাকারী নির্বাচনের ক্ষেত্রে 10টি যোগ্যতা ও অযোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যানেলের সদস্য পদ যাচাই, নিরপেক্ষতা, পেশাগত সুনাম, বিশেষজ্ঞ দক্ষতা, মধ্যস্থতা জ্ঞান, প্রমাণিত অভিজ্ঞতা, পরিষ্কার আইনি রেকর্ড, আর্থিক সততা, ঋণ খেলাপি না থাকা এবং আর্থিক সক্ষমতা। এছাড়া এসব মধ্যস্থতার সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে তফসিল ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফের টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। ইরানের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। একদিনে এই দাম বেড়েছে 9% বেশি। আইইএ এবং যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা সত্ত্বেও থামানো যাচ্ছে না ঊর্ধ্বগতি। রণক্ষেত্রে রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কায় বৃহস্পতিবার এক লাফে 9% বেশি বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 9.3% বেড়ে ব্যারেল প্রতি $100.50 পৌঁছায়। অন্যদিকে মার্কিন তেলের মানদণ্ড WTI এর দাম 8.8% বেড়ে দাঁড়িয়েছে $94.92। বাজারে এই অস্থিরতা কমাতে তৎপর আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সদস্য 32টি দেশ জরুরি মজুদ থেকে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে নিজেদের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত দিয়েছে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন কৌশলগত মজুদ ব্যবহারের সীমা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা অব্যাহত থাকলে তেল ছাড়ার এই উদ্যোগ কতটা সুফল আনবে তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। বাড়বে না জ্বালানি তেলের দাম, বন্ধ থাকবে রেশনিং পদ্ধতি। জ্বালানি প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের খবরে খুশি মোটরযান চালকরা, জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এদিকে দেশে এখনও মজুদ আছে 2.5 লাখ টনেরও বেশি ডিজেল। মার্চে হচ্ছে না জ্বালানি তেলের সংকট, তবে চাহিদার চেয়ে বাড়তি তেল কিনে মজুত করলে বাড়তে পারে চাপ, মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশীয় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। আতঙ্কে স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ হারে জ্বালানি তেল কেনা শুরু হয়। এটি ঠেকাতে তেল কেনায় সীমা বেঁধে দেয় সরকার। ফিলিং স্টেশনে সরবরাহ কমানো হয়, সেখানে দীর্ঘ লাইন কমছে না। এমন পরিস্থিতিতে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে ও সেচের ডিজেল চাহিদা পূরণে জ্বালানি তেল বিক্রির সীমা তুলে নিল সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি জানান, জ্বালানি মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে রেশনিং পদ্ধতি। পাম্পের কাছাকাছি যাওয়ার পরও তেল পাচ্ছিলাম না। লাইন ধরছে, লাইনের মধ্যে 1 ঘন্টা ছিলাম, কিন্তু পাম্পের কাছাকাছি যাওয়ার পর আর তেল পাইনি। প্রচণ্ড ভোগান্তি। আমরা অনেক সময় বাইক বাসায় ফালাই রেখেছি তেলের অভাবে, কারণ লং টাইম সিরিয়াল। ঢাকা সিটিতে 8-10টা পাম্পে তেল দিছে, এছাড়া কোথাও তেল দেয় নাই। নতুন সরকার যেহেতু গঠন করছে, আলহামদুলিল্লাহ ভালো, ওনার কাজ কাম আরো ভালো করতেছে, সামনে আরো ভালো করবে, ওনার এটাই ধন্যবাদ জানাই। জ্বালানি তেলের মধ্যে ফিলিং স্টেশন থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি হয়। এর মধ্যে পেট্রোল শতভাগ দেশে উৎপাদন করা হয়। অকটেনের 50% দেশে উৎপাদিত হয়, বাকিটা আমদানি করা হয়। তাই চিন্তা মূলত ডিজেল নিয়ে। বছরে বিপিসি সরবরাহ করা জ্বালানির প্রায় 65% ডিজেল। বিপিসি সূত্র বলছে, দেশে বর্তমানে প্রায় 2 লাখ টন ডিজেল মজুত আছে। এর বাইরে আরও প্রায় 60,000 টন ডিজেল আছে, যা জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এর মধ্যে নতুন জাহাজ যুক্ত হতে থাকবে। সরবরাহ বাড়ানো হলেও মার্চে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। তবে কেউ চাহিদার চেয়ে বাড়তি তেল কিনে মজুত করতে থাকলে চাপ তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই। সে পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। পরিবহন ও জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে বরিশালের তরমুজ বাজার। পাইকারি ক্রেতার অভাবে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও আড়তদাররা। পচনশীল এ পণ্যের সরবরাহ স্বাভাবিক করতে না পারলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। বরিশাল বিভাগে এবছর 62,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 8,000 হেক্টর বেশি। অনাবাদি জমিতে এই চাষ লাভজনক হওয়ায় প্রতি বছরই উৎপাদন বাড়ছে। তবে ফলন ভালো হলেও জ্বালানি তেলের সংকটে পরিবহন ও বাজারজাতকরণে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
কৃষকরা জানান, উৎপাদনে যে খরচ হয়েছে তেল সংকটের কারণে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে পরিবহনে। আর এখন কিছু মাল আছে 1000 নিয়ে আসছি, এখন বাজারের যে পরিস্থিতি দেখি তাতে আমি ট্রলার ভাড়া দিতে পারি করি আমার খুব সন্দেহ। এক মোড়ে আছে 2800 মাল, আসছি আজকে 3 দিন, পাইকার নাই, যাওয়া আছে তেলের অভাবে মাল কেনে না, ব্যারিয়া মাল লই বইরিছি করে। আড়তদাররা বলছেন, পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় দূর দূরান্ত থেকে পাইকাররা আসতে পারছেন না। দূর দেশ থেকে পাইকাররা আসে, নর্থ ব্যাংক তারা ট্রাক পাইতেছে না, গাড়ি ভাড়া ডাবল, তেল পাওয়া যাচ্ছে না, গাড়িওয়ালারা গাড়ি চালাতে পারতেছে না। ফল ব্যবসায়ী সমিতির মতে, কৃষকরা মাঠ থেকে ফল কাটলেও সময় মতো গাড়ি পাচ্ছেন না, ফলে উভয় পক্ষই লোকসানের মুখে। তারা এখান থেকে নিয়ে আসে আমাদের এখান থেকে যে পাইকাররা কিনে, এই পাইকাররা গাড়ি পাচ্ছে না তেলের জন্য। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে বিকল্প পরিবহন ব্যবস্থা খোঁজা হচ্ছে। আমরাও এদিকে তাকাচ্ছি যে যাতে করে কৃষক ভালো দাম পায়। যদি আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে আরও ভালো কোনো পন্থা আয় করে কৃষকের সাথে লিঙ্কেজ করে কৃষক যাতে ভালো দাম পায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। বর্তমানে বাজারে আকার ভেদে তরমুজ 200 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যের কারণে এই রসালো ফল কিনতে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। পাইকারি হাট নামে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালনী সবজি বাজার। স্থানীয় কৃষকদের উৎপাদিত সুস্বাদু সবজি সুলভ মূল্যে পাওয়া যায় এ বাজারে। তবে গত কিছুদিন ধরে সবজির সঠিক মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। ন্যায্য মূল্য নিশ্চিতে তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রূপগঞ্জের কালনী বাজার একটি পরিচিত পাইকারি সবজির হাট, যেখানে প্রতিদিন ভোর 5টা থেকে টাটকা শাকসবজি নিয়ে হাজির হন কৃষকরা। রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার পাইকাররা এখানে ছুটে আসে পণ্য কিনতে। সরাসরি কৃষক থেকে কেনা যায় বলে এখানে দামও তুলনামূলক কম। এতদিন সব ঠিকঠাক থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ন্যায্য মূল্য না পাওয়ার কথা জানালেন কৃষকরা। তেলের সংকট দিয়ে আর কি গাড়িটা মনে করেন যে আমরা একটু পাইতে সমস্যা হইতেছে, লেগে একটু মালের দাম একটু কম আর কি। তেলের কারণে গাড়ি আয় না, আমরা যাইতে পারি না, তো মালের দাম অনেক দাম বেশি পড়তেছে। বেচা কিনা আমাদের সবজি দাম খুবই কম, পাইকার ঠিকমতো আসতে পারছে না, এই জন্য আমাদের অনেক অসুবিধা। রূপগঞ্জের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বললেন, সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন চাষিরা। বাজারটিতে মাঝে মধ্যে কিছু অভিযোগ আসে যে এখানে আড়তদাররা যারা আছেন সিন্ডিকেটের মাধ্যমে একটু উচ্চ মূল্য ওরা দাম হাঁকান। তো এই ব্যাপারগুলো আমরা অভিযোগ যেহেতু পেয়েছি, আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আমরা অভিযান করব, আমরা দেখব যে আসলে এখানে অভিযোগের সত্যতা আছে কিনা। উপজেলা কৃষি অফিসার জানান, সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। তাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ শাকসবজি তারা তৈরি করবে। এখানে তারা নিরাপদভাবে শাকসবজি চাষাবাদ করছে। আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি প্রণোদনা বাবদ তাদেরকে আমরা সবজির বীজ এবং বীজ সহায়তা করেছি। আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে সবজি প্রদর্শনী দিয়েছি। এবছর রূপগঞ্জে 2500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের আগেই সাড়া ফেলেছে সুইট কাটিমান আম। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আগাম জাতের এই আম পৌঁছে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। এখনো শুরু হয়নি আমের মৌসুম, তবুও সবুজে ঘেরা বাগানে দৃষ্টিনন্দনভাবে ঝুলে আছে টসটসে আমের থোকা। আম চাষিরা বলছেন, অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে চলতি বছর আশানুরূপ ফলন হয়েছে, আর তাই আগাম ফলন বাজারেও এনেছে বাড়তি চাহিদা ও সন্তোষজনক দাম। যখন দেখলাম অন্যরা সারা বছরই আম উৎপাদন করছে কাটিমন আমটা, তখন তাদের দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। অসিজনে হওয়ার পরে কাটিমন আমগুলা 12 মাসে পাচ্ছি, রোজার মধ্যে আপনার পাওয়া যাচ্ছে। কাটিমন আম যেটা 12 মাসি, সেটার দিকে মানুষ ঝুঁকছে এবং চাষ করতেছে এবং সবাই লাভবান হইতেছে। কীটনাশক এবং সার সেটা একটু বেশি হলেও আমরা দামটা অফ সিজনে যে বেশি পাই, এই কারণে আমাদের সব মিলিয়ে লাভবান হয়। গাছে ফলন ভালো, দামও সন্তোষজনক। অনলাইনের বরাতে গ্রাহকরা এসে সরাসরি বাগান থেকে আম পাচ্ছেন, এতে নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে। আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে এই পরিপক্ক আমগুলো রমজান উপলক্ষে আমরা প্রস্তুত করেছি। এই আমগুলো আমরা সরবরাহ করছি সারা বাংলাদেশে। যেহেতু কাটিমন জাতটি আগাম ফলনশীল, সঠিক পরিচর্যা করলে কৃষকরা আরো লাভবান হবেন বলে আশাবাদ এই কৃষি কর্মকর্তার। যেহেতু 12 মাসই
আর সেক্ষেত্রে সবসময় কিছু না কিছু এটা কিন্তু হচ্ছে। আমের উৎপাদন, বাজারজাতকরণ এবং কোথায় ভালো প্রশিক্ষণ পেলে এটা আরো বেশি ভালোভাবে এটা প্রোডাকশনটা ভালো হবে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আর এখন অনলাইনে আমের যে বাজার এটি কিন্তু ব্যাপক হচ্ছে। তো এক্ষেত্রে কিছু যা তরুণ উদ্যোক্তা আছে তাদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং আমের যে বাজারটা সেটিও ভালো হচ্ছে। আগাম জাতের এই সাফল্যে আশাবাদী কৃষক ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা এমন উদ্যোগী আম শিল্পে যোগ করবে নতুন সম্ভাবনার দ্বার। সাগরকন্যা কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখর। ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সমুদ্রের ঢেউয়ে মেতে উঠেছেন হাজারো দর্শনার্থী। পর্যটকদের বাড়তি চাপে স্থানীয় হোটেল মোটেলগুলো এখন কানায় কানায় পূর্ণ। ঈদের দিন বৃষ্টির কারণে কিছুটা ভাটা থাকলেও আবহাওয়া অনুকূলে আসায় কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি আরও বেড়েছে। জনসমুদ্রে পরিণত হয়েছে দীর্ঘ 22 কিলোমিটারের এই সমুদ্র সৈকত। কেউ লোনা জলে গা ভাসিয়ে মেতেছেন ঢেউয়ের মিতালিতে, কেউ বা প্রিয়জনের হাত ধরে বালুকা বেলায় হাঁটছেন আনমনে। অনেকে আবার উত্তাল সমুদ্রে ওয়াটার বাইক বা স্পিডবোর্ডে ঘুরে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ সৈকতের দোলনায় দুলছেন আয়েশে। নীল আকাশে উড়ছে রঙিন ঘুড়ি, আর সৈকতের বেঞ্চে বসে সমুদ্রের গর্জন উপভোগ করছেন অনেক পর্যটক। কুয়াকাটা এমন একটা স্পট যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটাই দেখা যায়। সাগর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুরে তারপরে আমরা সূর্যাস্ত দেখে চলে যাব। বারবারই আসতে মন চায়। কুয়াকাটা আমার অনেক বেশি ভালো লাগে। সবথেকে বেশি আমার ভালো লাগে হচ্ছে সমুদ্রের ঢেউ। এদিকে পর্যটকদের এই বিপুল উপস্থিতিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রাণ ফিরেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। অধিকাংশ হোটেলেই পর্যাপ্ত বুকিং থাকায় স্বস্তিতে রয়েছেন হোটেল মোটেল মালিকরা। লোক যা হয়েছে কম বেশি আমাদের বেচা বিক্রি ভালো হয়েছে ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণ পর্যটনের সমাগম হচ্ছে, আমরা খুব খুশি এবং আমরা আশাবাদী যে আরো পর্যটক আসবে। ঈদের পরের দিন মানুষ আসতে শুরু করেছে এবং প্রায় হোটেলেই মোটামুটি বুকিং আছে, আগামী দিনও বুকিং আছে। পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। যে আমাদের বিভিন্ন স্পটগুলো রয়েছে সব জায়গায় আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ফোর্স মোতায়েন রয়েছে। বিশেষ করে সকালবেলা যেখানে সূর্যোদয় হয় গঙ্গামতির চর, কাওয়ার চর, ওখানে আমাদের ভোর 5টা থেকেই আমাদের পুলিশ থাকে। অন্যদিকে সাগরের নোনা জল কিংবা বালুচর কক্সবাজার সমুদ্র সৈকত যেন লোকে লোকারণ্য। ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে পূর্ণতা পেয়েছে সৈকতটি। নীল জলরাশির উত্তাল ঢেউয়ে গা ভাসিয়ে কেউ মেতেছেন আনন্দ উল্লাসে, কেউ আবার সমুদ্র সৈকতের বালুচরে আনন্দ করছেন। ঈদের ছুটিতে ঘুরতে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা সবাই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল দিয়ে আইছি, অনেক এনজয় করতেছি। আমরা আজ এসেছি, আগামীতেও আবার আসবো। প্রকৃতি আর সমুদ্রের এই মিতালি উপভোগ করতে পর্যটকদের এই স্রোত চলবে আরও কয়েকদিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তবাজার আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সেই পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।